আলাইকুম। আজকে আমরা এনডিসি 19 ব্যাচের রাউন্ড 6 এ আসা পর্যাবৃত্ত ধর্ম অধ্যায়ের একটি কোশ্চেন সলভ করব। দেখি কোশ্চেনে কি বলা আছে। উভয় চিত্রের ক্ষেত্রে দোলনকাল সমান। আচ্ছা, ডান পাশে আমাদের চিত্র দেওয়া আছে, দুইটা চিত্র, একটা স্প্রিং এর চিত্র আর একটা হচ্ছে পেন্ডুলামের চিত্র, অর্থাৎ সরল দোলকের চিত্র। বলা আছে উভয় চিত্রের ক্ষেত্রে দোলনকাল সমান। ঠিক আছে, উদ্দীপকের স্প্রিং ও সরল দোলককে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উচ্চতার কোনো স্থানে নিয়ে উভয়কেই দুলতে দিয়ে দোলনকালের পরিবর্তন পর্যবেক্ষণ করা হলো। আচ্ছা, ঠিক আছে, কি করলো যে দুইটারে হচ্ছে ভবিষ্যৎ থেকে 10 কিলোমিটার উপরে উঠে নিলাম, ওইখানে নিয়ে দুলতে দিলাম, তখন দেখলাম যে দূরণকাল কত। অর্থাৎ ভূপৃষ্ঠে যখন ছিল উপরে নেওয়ার পরে দূরণকালের যে পরিবর্তন এটা পর্যবেক্ষণ করলো। আচ্ছা, এখন আমাদের গ নম্বরে কি বলা আছে, স্প্রিং ধ্রুবক কত। যে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বের করতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের স্প্রিং এর শুধুমাত্র যে ভরটা ঝোলানো আছে ওইটা দেওয়া আছে 4 কেজি, আর তেমন কোনো কিছু দেওয়া নেই যার মাধ্যমে আমি স্প্রিং এর এই যে স্প্রিং কনস্ট্যান্ট অথবা স্প্রিং ধ্রুবক বের করতে পারি। কিন্তু উদ্দীপকে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে, দেখো বৈচিত্র্যের দোলনকাল সমান বলা আছে, এখান দিয়ে কিছু একটা বের করা যাবে। দেখো দোলনকাল সমান মানে কি, দেখো প্রথমত হচ্ছে আমাদের গ নম্বর আমরা করতে হবে কি, স্প্রিং এর দোলনকাল। আচ্ছা, বলতো যে স্প্রিং এর দোলনকালের ফর্মুলা কি আমি কি জানি, যে 2 পাই √ওভার এম বাই কে, যেখানে এম হচ্ছে স্প্রিং এর নিচের কত ভর ঝুলানো আছে, এখানে 4 কেজি, আর কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। এটা হচ্ছে স্প্রিং এর দোলনকালের ফর্মুলা। সেম ভাবে আমরা তো পেন্ডুলাম অর্থাৎ পেন্ডুলামের দোলনকাল অথবা সরল দোলকের দোলনকালও জানি, যে 2 পাই √ওভার এল বাই জি, যেখানে এল হচ্ছে আমাদের কার্যকর দৈর্ঘ্য, সরল দোলকের কার্যকর যে দৈর্ঘ্য এটা হচ্ছে এল, অর্থাৎ এখানে দেয়া আছে আমাদের 1.2 মিটার, আর জি হচ্ছে আমাদের অভিকর্ষ স্তর। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনে একটা ইনফরমেশন দেওয়া আছে যে এই যে দুইটা দোলনকাল টিপি আর টিএস দুইটা সমান। তাহলে দেখে আমি সমান, তাহলে প্রশ্ন মতো আমি কি বলতে পারি, এই যে টিএস টিএস আর টিপি দুইটা সমান, আর দুইটা যদি সমান হয় তাহলে আমি টিএস টিপির দুইটাতে ফেলে যান, যে টু টু পাই রুট ওভার এম বাই কে ইকুয়াল দিক হচ্ছে আমাদের টিপি হচ্ছে 2 পাই √ওভার এল বাই জি। এখন দেখো ওই পাশ থেকে আমি 2 পাই কাটা দিতে পারি, থাকবে কি আমাদের কাছে √ওভার এম বাই কে ইকুয়াল √ওভার এল বাই জি। এখন আমি কি করতে পারি, আমি চাইলে দুই পাশে স্কোয়ার করে দিতে পারি, একদম সিম্পলিফাইড ফর্ম চলে আসবে, এম বাই কে ইকুয়াল এল বাই জি। এখানে দেখো কি কি জানা আমাদের, এই যে পুরোটা এক্সপ্রেশনের মধ্যে জানা আমাদের, এই যে স্প্রিং এর যে ভর ওটা এম জানা, সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য জানা, জি জানা, সবই জানা, শুধুমাত্র কি জানা, কে। তাহলে আমি এখান থেকে কে এর ভ্যালুটা ইজিলি বের করতে পারি। কে এর ভ্যালুটা যদি বের করি তাহলে কিরকম আসবে একটু দেখি। দেখো তাহলে আমাদের কে এর ভ্যালুটা কি আসবে, আমি যদি এই যে পরের লাইনটা লিখি, কে ইকাল টু কি আসবে, আমাদের কে হচ্ছে আমাদের এম জি বাই এল। এখন আমি এম জি মানে কি, এম হচ্ছে আমাদের স্প্রিং এর নিচে কত ভর ঝুলানো আছে অর্থাৎ 4 কেজি, জি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের 9.8 বাই এল হচ্ছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য যেটা হচ্ছে 1.2 মিটার। এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের কি আসবে, 32.67 নিউটন পার মিটার। তাহলে এখান থেকে খুব ইজিলি আমি কি বের করে ফেললাম, এখানে আমি খুব ইজিলি স্প্রিং কনস্ট্যান্ট বের করে ফেললাম। তাহলে খুব ইজি ছিল, যে আমাদের প্রথমত স্প্রিং এর একটা ভর দেওয়া ছিল, স্প্রিং এর নিচে যুক্ত যে ব্লক ওটার ভর দেওয়া ছিল, ব্লকের ভর থেকে আসলে কোনোভাবে স্প্রিং কনস্ট্যান্ট বের করতে পারতেছিলাম না, বা এখানে কোনো ইলংগেশন বা কতটুকু স্ট্রেচ হয়েছে ওটা দেওয়া ছিল না আমাদের, তাহলে এখান থেকে আমি স্প্রিং কনস্ট্যান্ট বের করতে পারতেছি না। তাহলে আমাদের একটা ঘ নম্বরে উদ্দীপকে অ্যান্সার দেওয়া আছে, সরি ইনফরমেশন দেওয়া আছে যে দোলনকার দুইটার সমান, তাহলে দোলনকার দুইটার সমান দেখা চাইলে আমি এখান থেকে কে এর ভ্যালু বের করতে পারি। এটা বের হলে কত, 32.67 নিউটন পার মিটার। আচ্ছা, এখন আমরা তারপরের কোশ্চেন অর্থাৎ ঘ নম্বর কোশ্চেনটা করব। এই কি বলা আছে, উদ্দীপকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, উদ্দীপকে কি পর্যবেক্ষণ করা হয়েছে, উদ্দীপকের স্প্রিং ও সরল দোলককে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উচ্চতায় কোনো স্থানে নিয়ে উভয়কে দুলতে দিয়ে দোলনকালের পরিবর্তন পর্যবেক্ষণ করা হলো। অর্থাৎ আমি উপর নিচ থেকে উপরে নিলাম, তারপর দোলনকালের যে পরিবর্তনটা পর্যবেক্ষণ করছি, তাহলে গাণিতিকভাবে আমরা যে দোলনকালের পরিবর্তন এটা দেখাইতে হবে, যে কত পরিবর্তন হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে এটা দেখাইতে হবে পরিবর্তনটা। আচ্ছা, তাহলে দোলন করতে আমার জানা আছে। দেখো স্প্রিং স্প্রিং এর দোলনকালের ফর্মুলা আমার জানা, আবার পেন্ডুলামের দোলনকালের ফর্মুলাও আমার জানা। তাহলে আমি কিভাবে বের করতে পারি, প্রথমত প্রথমত আমার দেখো স্প্রিং যখন ভূপৃষ্ঠে ছিল তখন এটার দোলনকাল আছে TS1 ধরো,
তাহলে স্প্রিং এর দোলনকাল ts1 হচ্ছে 2π√m/k, এটা। আচ্ছা, তাহলে এখান থেকে চাইলে আমি স্প্রিং এর যে দোলনকাল প্রথমে কত, ভূপৃষ্ঠে থাকা অবস্থায় কত, এটা বের করে নিতে পারি যে 2 × 3.1416 ইন্টু এম মানে কত ভর জোরানো আছে স্প্রিং এর উপর, 4 কেজি, আর কে স্প্রিং কনস্ট্যান্ট, যেটা আমরা গ নম্বর অর্থাৎ 3 নম্বর কোশ্চেন থেকে পাইছি, ওটা কত 32.67। এটা যদি আমি ক্যালকুলেট করে আসবে কত, এটা সেরকম আসবে যে 2.199 সেকেন্ড, এরকম আসবে। আচ্ছা, এই স্প্রিং এর প্রথমে কত স্প্রিং দোলনকাল ছিল ওটা পেয়ে গেছি। এখন আমরা সেমভাবে কি প্রথমে ভূপৃষ্ঠে থাকা অবস্থায় পেন্ডুলামের দোলনকালও পেয়ে যেতে পারি না? পেন্ডুলামের দোলনকাল কত, TP1, ভূপৃষ্ঠে থাকা অবস্থায় 1 নম্বর যে দোলনকাল TP1, এটা হচ্ছে 2π√L/g। ভূপৃষ্ঠতে জি মানে এল তো আমি যেখানেই নিই না কেন, ভূপৃষ্ঠ থাকুক আর মহাবিশ্বে নিয়ে যায়, এটা দৈর্ঘ্য তার চেঞ্জ হবে না, কিন্তু আমাদের জি কিন্তু চেঞ্জ হবে। জি হচ্ছে এখানে ধর হচ্ছে G1, পরে গিয়ে অথবা এখানে জি, পরে গিয়ে হয়তো যখন আমি 10 কিলোমিটার উপরে নিয়ে যাবো তখন হচ্ছে জি প্রাইম হয়ে যায়। তাহলে ভূপৃষ্ঠে জি এর ভ্যালু কত, 9.8, তাহলে এখানে আমার 9.8 নিয়ে কাজ করতে হবে। আমি যদি মানগুলো বসাই দিই তাহলে কি আসবে, 2 × 3.1416 ইন্টু আমাদের যে কার্যকর দৈর্ঘ্য এটা কত, 1.2/9.8, ক্যালকুলেট করলে আসবে 2.199 সেকেন্ড। অর্থাৎ দেখো যে যখন ভূপৃষ্ঠে ছিল তখন দুইটারে কিন্তু দোলনকাল সেম, যেটা আমাদের কোশ্চেনেও বলা ছিল যে ক্ষেত্রে দোলনকাল সমান, ভূপৃষ্ঠে থাকা অবস্থায় দোলনকাল সমান, তাহলে কোশ্চেনের সাথে আমাদের মানে কথায় আর কাজে মিল আছে। এখন আমরা দেখি তারপরে কি করতে হবে। তারপরে বলছে যে যখন আমি মহাকাশে নিয়ে যাব, অর্থাৎ মহাকাশে না 10 কিলোমিটার উপরে যখন নিয়ে যাব, তখন আমাদের দোলনকাল কত হবে, দোলনকালের যে পরিবর্তনটা বের করতে বলছে। আচ্ছা আমার বলো তো, ধরো প্রথমত আমাদের স্প্রিং এর দোলনকাল ছিল TPS। আচ্ছা, প্রথম আমাদের স্প্রিং এর দোলনকাল ছিল TS1, তারপরে এখন ধরো যে দোলনকাল হয়ে যাবে 10 কিলোমিটার উপরে ওঠানোর পরে দোলনকাল ধরো হয়ে যাবে TS2। এখন দোলনকাল যদি TS2 হয়ে যায়, দেখো এখনো কি আমাদের স্প্রিং এর যে দোলনকাল ওইটার ফর্মুলা কি, 2π√m/k। কারণ জিনিসটা হচ্ছে যে তুমি ভূপৃষ্ঠে রাখবার 10 কিলোমিটার উপরেই স্প্রিং এর রাখো না কেন, স্প্রিং এর ভর তো আর চেঞ্জ হবে না, আর স্প্রিং কনস্ট্যান্টও চেঞ্জ হবে না। তাহলে যেহেতু কিছুই চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা কি আগেরটার সমানই থাকবে না, TS1 এর সমানই থাকবে। অর্থাৎ ভূপৃষ্ঠে থাকা অবস্থায় যেই পরিমাণ দোলনকাল ছিল 10 কিলোমিটার উপরে উঠানোর পরেও দোলনকাল সেমই আছে। এখন তারপর দেখি যে আমাদের স্প্রিং এর দোলনকাল তো চেঞ্জ হলো না, এখন দেখি যে পেন্ডুলামের দোলনকাল চেঞ্জ হয় কিনা। TP2 এটা কি হবে, দেখো যে 2π√L/g। এখন জিনিসটা হচ্ছে এখানে দেখো যে আমাদের সরল দোলকের যে কার্যকর দৈর্ঘ্য L, এটা তো চেঞ্জ হবে না, আগে আর পরে সেম থাকবে, কিন্তু জি 10 কিলোমিটার উপরে গেলে জি তো 9.8 থাকবে না, এটা অবশ্যই চেঞ্জ হবে বা কমে যাবে। জি প্রাইম ধরলাম এটা, তাহলে আমাদের এই জি প্রাইমটা যেহেতু চেঞ্জ হবে, তাহলে আমাদের TP2টাও চেঞ্জ হবে। অর্থাৎ অর্থাৎ আমাদের যে দোলকের পরিবর্তিত দোলনকাল, পরবর্তীতে 10 কিলোমিটার উপরে যে দোলনকাল, ওটাও চেঞ্জ হবে। এখন আমাদের তাহলে কি বের করা লাগবে, এই যে জি প্রাইমের ভ্যালুটা বের করা লাগবে। এখন দেখো যখন আমি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে নিয়ে যাই, তখন যে এটার যে অভিকর্ষ ত্বরণ, ওইটা আমরা বের করতে পারি কিভাবে, ওইটার ফর্মুলা আমরা জানি কি, যে এটা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় আমরা থেকে আসছি, যে কিরকম আসে, যে জি প্রাইম ইকুয়াল r+h হোল স্কোয়ার ইন্টু জি, এটা। তাহলে এখানে জি হচ্ছে, এই জি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে কত, আর জি প্রাইম হচ্ছে উপরে উঠানোর পরে কত। তাহলে এখানে আমি সবকিছু ভ্যালু বসাই দিলে জি প্রাইমের ভ্যালু পেয়ে যাবে। এখন দেখো যে আমাদের যে আর এর ভ্যালু, অর্থাৎ আর হচ্ছে আমাদের যে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে কত উপরে উঠাইলাম, এখানে 10 কিলোমিটার, তাহলে আর হচ্ছে আমাদের 6400 কিলোমিটার জানা আছে, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, 6400 প্লাস এইচের ভ্যালু হচ্ছে 10 কিলোমিটার দেওয়া আছে। তাহলে আমি উপরেও কিলোমিটার একক নিলাম, নিচেও কিলোমিটার এককে, এই জন্য কাটাকাটি হবে। আমি চাইলে মিটার এককে নিতে পারতাম উপরে নিচে দুই জায়গায়, ইন্টু 9.8। মানে আমাদের দেখো জি প্রাইমের ভ্যালু কত আসবে, জি প্রাইমের ভ্যালু আসবে 9.769 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমি যখন 10 কিলোমিটার উপরে পেন্ডুলামটাকে নিয়ে গেলাম, তখন আমাদের জি জি অভিকর্ষ স্থান চেঞ্জ হয়ে গেছে। তাহলে অভিকর্ষ স্থান যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের কি হবে, যে দোলনকালও চেঞ্জ হবে। এখন দোলনকাল কত আসবে, 3.1416 ইন্টু কার্যকর দৈর্ঘ্য আগের মতোই আছে 2.1.2,
আর জি প্রাইম কত আসলো 9.769। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে? ক্যালকুলেট করলে আসবে হচ্ছে আমাদের 2.202 সেকেন্ড। তার মানে আমি কি দেখতেছি যে যখন ভূপৃষ্ঠে ছিল তখন আমাদের স্প্রিং এর দোলনকাল ছিল 2.199, যেটা আমি 10 কিলোমিটার উপরে নেওয়ার পরেও সেমই আছে, কোনো চেঞ্জ হয় না। কারণ এখানে আমাদের এম আর কে কনস্ট্যান্ট, উপরে নিয়ে নিচে নিয়ে যেখানে নিয়ে এখানে এম আর কে কখনোই চেঞ্জ হবে না। কিন্তু পেন্ডুলামটা যখন নিচে ছিল অর্থাৎ ভূপৃষ্ঠে ছিল তখন আমাদের দোলনকাল ছিল 2.199 সেকেন্ড, যখন আমি উপরে নিয়ে গেছি তখন হয়ে গেছে 2.202 সেকেন্ড। কেন হইলো? কারণ হচ্ছে এখানে আমাদের ফর্মুলার মধ্যে এল বাই জি আছে, জি হচ্ছে আমাদের চেঞ্জেবল, যখন উপরে নিয়ে যাবো তখন আমাদের জি কমে যাবে, জি কমে গেলে কি হবে? আমাদের দোলনকাল বেড়ে যাবে, যেটা এখানে হয়েছে। তার মানে আমাদের যে 10 কিলোমিটার উপরে নিয়ে পর্যবেক্ষণ, এখানে কি দেখলাম যে স্প্রিং এর আদি দোলনকাল TS1 আর পরবর্তীতে যে দোলনকাল TS2 দুইটা সমান। আর একটা জিনিস দেখলাম যে পেন্ডুলামের আদি দোলনকাল আর পরিবর্তিত যে দোলনকাল এ দুইটা সমান নয়। তাই এটাই হচ্ছে আমাদের পর্যবেক্ষণ।